এনএইচে চড়তে গেলে ট্যাক্স পেয়ার করা গাড়ি যেমন কারো অনুমতির দরকার হয় না, আমার পদযাত্রাও এখানে কোনো অনুমতির প্রশ্ন নেই। মুঘল সাম্রাজ্যের অবৈধ সন্তান বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, শাহজাহান জায়গায় জায়গায় থাকবে, তারাই মাতব্বরি করবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক তোষণের রাজনীতি করতে গিয়ে মুসলিম ভোট ব্যাংকের কাছে নিজের মেরুদণ্ডটা তো বিক্রি করে দিয়েছেন। আজকে শুধুমাত্র নবান্নের চেয়ারের চারটে পা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় টিকিয়ে রেখেছেন পুরোপুরি এই মুসলমান ভোট ব্যাংকের ওপর। মমতা বন্দ্যোপাধ্যায় একটা গোপনে ডিল করেছেন হুমায়ুনের সাথে, যে আমার বিরুদ্ধে মুসলমান ভোটটাকে তুই ম্যানেজ কর। তারপর দুজনে মিলে, ভাই বোন মিলে, আবার যাতে বিজেপিকে রুখে দিয়ে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, উপমুখ্যমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির শপথ নিই, এই একটা ছক এরা করেছেন। মমতা আর হুমায়ুনের সেটিং যাতে বাঙালি হিন্দুর সর্বনাশ করা যায়। এটা একটা বাঙালি হিন্দু বিরোধী জোট, যার মুখ হুমায়ুন, মুখোশের আড়ালে রয়েছে কিন্তু মমতাই। শুধু বলে দিয়েছেন, উনি স্বপ্ন দেখেছেন যে মঙ্গল গ্রহের সাথেও একটা মেট্রো প্রজেক্ট করতে হবে, 2011-র আগে ঘোষণা করে দিয়েছিলেন যে কালীঘাট থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত মেট্রো রেল। কিন্তু সেইটার বাস্তবায়ন, সেটা কিভাবে হবে, জমি, পয়সা, বাজেটারি অ্যালোকেশন কিচ্ছু করেননি। বাবরি এই নামটা আবারও চর্চায়। হুমায়ুন কবির তিনি আজ বাবরি যাত্রা শুরু করেছেন, কীভাবে দেখছেন? দেখুন, মমতাজ বেগমের রাজত্ব তো এইখানে এইসব মোঘল সাম্রাজ্যের অবৈধ সন্তান বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, শাহজাহান জায়গায় জায়গায় থাকবে, তারাই মাতব্বরি করবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক তোষণের রাজনীতি করতে গিয়ে মুসলিম ভোট ব্যাংকের কাছে নিজের মেরুদণ্ডটা তো বিক্রি করে দিয়েছেন। আজকে শুধুমাত্র নবান্নের চেয়ারের চারটে পা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় টিকিয়ে রেখেছেন পুরোপুরি এই মুসলমান ভোট ব্যাংকের ওপর। সুতরাং এদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাকে বিক্রি করে দিয়েছেন, বিকিয়ে দিয়েছেন। তো যা দেখার আমরা সেটাই দেখছি। কিন্তু এই সমস্ত নাচন কোদন এই মুঘল সাম্রাজ্যের অবৈধ সন্তানদের, এইটা এপ্রিল মাস অবধি। পয়লা বৈশাখের পর এই সমস্ত মুঘল সাম্রাজ্যের কাউকেও খুঁজে পাওয়া যাবে না, এই বাবর হুমায়ুন কাউকেও খুঁজে পাওয়া যাবে না। ভারতের মাটিতে বাবরের কোনো স্থান নেই, বাবরির কোনো জায়গা নেই। যেখানেই বাবরের নাম থাকবে সেখানেই তেলের ডাবর কাজ করবে। অন্যদিকে হুমায়ুন কবির তিনি বলছেন, আমি আমার বাড়ির ছেলের কি নাম রাখবো সেটা কি ডোনাল্ড ট্রাম্প ঠিক করে দেবে, সেটা কি মোদি ঠিক করে দেবে, সেটা কি ইয়োগী ঠিক করে দেবে? ওনার কথার কোনো গুরুত্ব নেই। এমএলএ হিসেবে শেষ কয়েকটা দিন মাতব্বরি করছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ওপর বসে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা গোপনে ডিল করেছেন হুমায়ুনের সাথে, যে আমার বিরুদ্ধে মুসলমান ভোটটাকে তুই ম্যানেজ কর। তারপর দুজনে মিলে, ভাই বোন মিলে, আবার যাতে বিজেপিকে রুখে দিয়ে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, উপমুখ্যমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির শপথ নিই, এই একটা ছক এরা করেছেন। সুতরাং এই সমস্ত কিছুর মধ্যে একটাই লক্ষ্য, বাঙালি হিন্দুর সর্বনাশ করা। আমরা তো দেখেছি মুর্শিদাবাদের মাটিতে, শামশেরগঞ্জের মাটিতে, ধুলিয়ানের মাটিতে কিভাবে এই মমতা হুমায়ুনরা মিলে কখনো হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল, এবং রাজ্যের পুলিশ অসহায় হয়ে, নির্বিকার হয়ে দাঁড়িয়ে দেখেছে। 30% মুর্শিদাবাদের হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, এই ঘোষণা করে দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতারটুকু করেননি, এবং পরবর্তীকালে জানা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হুমায়ুন কবির এই হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন। সুতরাং এটা একটা প্রি প্ল্যান। মমতা আর হুমায়ুনের সেটিং যাতে বাঙালি হিন্দুর সর্বনাশ করা যায়। এটা একটা বাঙালি হিন্দু বিরোধী জোট, যার মুখ হুমায়ুন, মুখোশের আড়ালে রয়েছে কিন্তু মমতাই। হুমায়ুন কবির তিনি বলছেন, বাবরি ভক্তদের এই যাত্রা বাবরি যাত্রা। ভারতের মাটিতে বাবরি ভক্ত কাউকে থাকতে দেওয়া হবে না। যারা বাবরি ভক্ত আছে তাদের জায়গা পাকিস্তান। ওই মুমে বিড়ি না কি হাত মে পান ছিন কে লেঙ্গে পাকিস্তান বলে কি সব স্লোগান তুলে পাকিস্তান বানিয়েছিলেন না, ওইখানে চলে যান বাবর করতে হলে। বাবর নিয়ে নাচানাচি, নাচন কোদন যা করতে হবে পাকিস্তানে গিয়ে করুন। লাহোর আছে, ইসলামাবাদ আছে, করাচি আছে, ওখানে গিয়ে বাবর 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 করুন, কোনো আমাদের আপত্তি নেই। ভারতের মাটি রামের মাটি, ভারতের মাটি দুর্গার মাটি, ভারতের মাটি কালীর মাটি, এখানে বাবরের কোনো জায়গা নেই। আবার অন্য আরেকটা বিষয়, যেখানে চিংড়িহাটা মেট্রো প্রজেক্টের কথা উঠে আসছে, সেই বিষয়টা নিয়ে তো সুপ্রিম কোর্টে আবারও জল্পনা সৃষ্টি হচ্ছে। তা জল্পনা করছে কে? আপনারা তো তৃণমূলকে ধরেন, প্রশ্ন করুন না যে লজ্জা লাগে না তৃণমূল কংগ্রেসের? 350 মিটার জমির জটটা যদি কাটাতে পারে,
তাহলে দক্ষিণ কলকাতার সাথে কসবা আনন্দপুর থেকে শুরু করে আপনার পুরো দক্ষিণ কলকাতার সাথে জুড়ে যায় মেট্রো রেলের আমাদের এয়ারপোর্ট যশোর রোড পর্যন্ত। মানে 30 মিনিটে জুড়ে যায়, যেটা আজকে যানজটের কারণে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, সেই পথটা 20 থেকে 30 মিনিটের মধ্যে জুড়ে যায় মেট্রো রেলের জন্য। সেই কাজটা মুখ্যমন্ত্রী করতে পারছেন না, এতটা অপদার্থ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তো ভূমি দফতর, উনি তো এই জমি দেবেন কি দেবেন না, জমি জট কাটাবেন কি কাটাবেন না, এটা তো এই দফতরের মালিকানা তো মুখ্যমন্ত্রীর কাছে। এতটা অপদার্থ মুখ্যমন্ত্রী, এতটা জঘন্য মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি যে 350 মিটারের জমি জট কাটাতে পারেন না, যাতে মানুষের উপকার হয়, যাতে সাধারণ মানুষের সময় বাঁচে, পয়সা বাঁচে, শ্রমটা বাঁচে, সেইটা কাটাতে পারছেন না। এই অপদার্থ মুখ্যমন্ত্রী আবার কি বলছেন, জমি জটটা যেন টিকিয়ে রাখা যায়, যেন মেট্রো প্রকল্পটা না হয়, এর জন্য সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছে। আমার আপনার ট্যাক্সের পয়সায়, ভাবার চেষ্টা করুন। উন্নয়নের প্রতীক মমতা নাকি, সেই উন্নয়নের এমন প্রতীক যেন উন্নয়ন না হয়, মেট্রো না হয়, তার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে। এর পরেও যে মানুষ তৃণমূলকে ভোট দেয় ইভিএমে ঘাসফুল বোতামটা টেপে, তার মতো বাংলা বিরোধী কেউ নেই। তারপর অন্যদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় তো এই প্রকল্প সম্পূর্ণ হলো তিনি হয়তো বলতে পারেন যে এটা আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন আমি এটা করে গিয়েছিলাম। দেখুন, উনি রেলমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন শিলান্যাস মন্ত্রী। ওনার নাম হয়েছিল শিলা দিদি, কারণ যেখানে পারতেন সেখানে এনতার পাথর পুঁততেন। যেইখানে দেখেছেন পাথর পুঁতেই চলেছেন। ডানকুনিতে কোচ ফ্যাক্টরি, পাথর পুঁতে দিলেন। আচ্ছা, নৈহাটিতে কোচ ফ্যাক্টরি, পাথর পুঁতে দিলেন। আজকে দেখুন পাথরগুলো চিৎকার করে করে মমতা ব্যানার্জিকে গালাগালি দিচ্ছে যে প্রকল্পটা যখন করবি না আমাকে পুঁততে গেলি কেন এই মাটিতে। তো এই হচ্ছিল মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রীর ভূমিকা। উনি শুধু বলে দিয়েছেন, উনি স্বপ্ন দেখেছেন যে মঙ্গল গ্রহের সাথেও একটা মেট্রো প্রজেক্ট করতে হবে। 2011-র আগে ঘোষণা করে দিয়েছিলেন যে কালীঘাট থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত মেট্রো রেল, কিন্তু সেইটার বাস্তবায়ন সেটা কিভাবে হবে, জমি, পয়সা, বাজেটারি অ্যালোকেশন কিচ্ছু করেননি। তো সুতরাং যা মেট্রো রেলের যা অগ্রগতি হয়েছে সেটা তো নরেন্দ্র মোদীর সরকার এসে 3 গুণ টাকা দিয়ে, মানে 1 গুণ 2 গুণ টাকায় হয়নি, 3 গুণ টাকা দিয়ে মেট্রো প্রকল্পগুলোকে বাস্তবায়ন করেছে। হাত পেতে পেতে তৃণমূলের আমলারা, মন্ত্রীরা, তারা সব বলেছে যে এত টাকায় হবে না, ডিপিআর এর প্রজেক্টের কস্ট বাড়াতে হবে। সুতরাং যতটুকুনো মেট্রোর অগ্রগতি নরেন্দ্র মোদীর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? কিছু কবি, কিছু সাহিত্যিকের নামে মেট্রো স্টেশনগুলোর নাম রেখেছেন। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কি অবদান রয়েছে? আবার যদি আমরা একটু বেলডাঙ্গার দিকে তাকাই, সেখানে বেলডাঙ্গা যে এনআইএ তদন্ত, সেই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের ধাক্কা খেয়ে সেটা আবারও হাইকোর্টে চলে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার বারবার এই জনগণের ট্যাক্সের টাকা জনগণের বিরুদ্ধেই ব্যবহার করে চলেছে। শুনুন, এই বিভিন্ন কোর্ট আর এই মমতা সরকারের এই এপিসোডগুলো দেখে না আমার নওয়াজুদ্দিন সিদ্দিকীর সেই দৃশ্যের কথাটা মনে পড়ে, সিনেমার সেইটা। মানে ওই ছোটোবেলা থেকে নওয়াজুদ্দিন সিদ্দিকী ডান গালে বা গালে চর খেতে খেতে বড় হয়ে হঠাৎ দেখবেন এইরকম করে চুল ঠিক করে আবার দাঁড়িয়ে পড়ছেন। এই মমতা ব্যানার্জির সরকার হলো এইরকম, 82 শিক্ষার থাপ্পড় রোজ খায় হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, মানে গাল লাল হয়ে গেছে। তারপরেও মানে কোনো লাজ লজ্জা শরম ভয় ভক্তি কি ঘেন্না কিচ্ছু নেই নিজেদের নিয়ে। এরপরেও আবার কোর্টে ছোটে, এরপরেও কোর্টে দাঁড়ায়, মানুষকে সুরক্ষা দিতে পারে না, নাগরিক নিরাপত্তা পুলিশ মন্ত্রী হিসেবে সুনিশ্চিত করতে পারে না, মানুষ মরলে এফআইআর দায়ের করতে পারে না ওই সংখ্যালঘু ভোট ব্যাংক চলে যাওয়ার ভয়। বেলডাঙ্গাকে জামাতি জিহাদি মৌলবাদীদের হাতে তুলে দিয়েছে, গোটা রাজ্যটাকে আজকে অঘোষিত মুসলিম লীগের শাসনের মতো ব্যবস্থায় করে দিয়েছে। তারপর যখন আবার আমার আপনার ট্যাক্সের টাকায় এরা সুপ্রিম কোর্টে যায় যে না এনআইএ তদন্ত হতে দেব না। কেউ তো এনআইএ তদন্ত চায়নি দিদি ভাই। আপনি যদি এফআইআর করে ওই জিহাদি বাচ্চাগুলোকে জেলে ভরতে পারতেন, কোনো এনআইএ তদন্তের প্রয়োজন হতো না। এটা সুপ্রিম কোর্টও পর্যবেক্ষণে বলেছেন। রাজ্যের পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে, রাজ্যের পুলিশ যদি ট্রাফিকে মোড়ে মোড়ে দাঁড়িয়ে তোলা তুলতে ব্যস্ত থাকে, আর পুলিশ যদি তৃণমূলের দুর্নীতি ধামাচাপা দিতে ব্যস্ত থাকে, তাহলে তো এনআইএ, সিবিআই, ইডি এর খুলতে হবে। তো এই তৃণমূল যদি থেকে যায় তাহলে সিবিআই, ইডির একটা আলাদা করে নিয়োগ করা উচিত এই পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা কেসে সিবিআই, ইডি, এনআইএ চাই। তার জন্য একটা আলাদা করে এদের নিয়োগ ব্যবস্থা করতে হবে, কারণ যত সংখ্যক সিবিআই অফিসার আছে সব তো পশ্চিমবঙ্গে রয়েছে। এরা এত চুরি, জোচ্চুরি, চিটিংবাজি করছে, আলাদা গোটা ভারতেরা কাজ করবে কখন?